হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। আজকের ভিডিওটা আমি সেখানেই শুরু করছি, গত ভিডিওটা যেখানে শেষ করেছিলাম। তো ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আজকে কেন্টাকির উদ্দেশ্যে। আমাদের ট্যুর প্ল্যান অনুযায়ী আমরা কেন্টাকি আর টেনেসি এই দুইটা স্টেট ঘুরবো। আর আজকে রাতটা থাকবো বোলিং গ্রিন নামের একটা শহর কেন্টাকিতে, ওখানে। কারণ আমাদের কালকের প্ল্যান হচ্ছে আমরা ম্যামথ কেভ ঘুরবো। আর ম্যামথ কেভ থেকে এই শহরটা মাত্র আধা ঘন্টা মতো ড্রাইভ। তাই আমরা আমাদের বাসা থেকে প্রায় 300 মাইল দূরের এই শহরটায় আজকে রাতটা থাকবো, আর কালকে সকালবেলায় বেরিয়ে যাব ম্যামথ কেভের উদ্দেশ্যে। বাসা থেকে বেরিয়ে 5.5 ঘন্টা মতো লাগলো আমাদের বোলিং গ্রিন আসতে, কারণ আমরা মাঝখানে একবার ব্রেকও নিয়েছিলাম। তো রাত্রিবেলা জাস্ট হোটেলটা ঘুমিয়ে কাটিয়ে সকালবেলা উঠে গেলাম, আমরা ম্যামথ কেভের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো যাওয়ার পথে মনে হলো যে বোলিং গ্রিন শহরটায় যেহেতু এসেছি, তো এই শহরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটা একটু ঘুরে দেখা যাক। আর সকাল সকাল এই ওয়েদার দেখে তো মন খুবই ভালো হয়ে গেল। না, ওয়েদার বলতে বাইরে খুবই ঠান্ডা, কিন্তু অ্যাটলিস্ট রোদ দেখা যাচ্ছে। আর সানি ওয়েদার মানেই ভালো লাগে আসলে, যত ঠান্ডাই হোক না কেন। হোটেল থেকে বেরিয়ে 15 মিনিটের ড্রাইভ করে আমরা চলে আসলাম শহরের ডাউন টাউনে। এখানে একটা পার্ক আছে যেটার নাম ফাউন্টেন স্কোয়ার। মানে এটা আর কি শহরের মেইন একটা কেন্দ্র বলা যেতে পারে এই চত্বরটা। এটা জাস্ট ডাউন টাউনের ঠিক মাঝখানে অবস্থিত। একটা ফাউন্টেন আছে, ইউরোপিয়ান কিছু স্থাপত্য আছে, আর একটা খুব সুন্দর ঝর্ণা যেটাকে কেন্দ্র করে এই ছোট পার্কটা, যেটা একদম শহরের মাঝখানে অবস্থিত। এখানেই সব ফার্মার্স মার্কেট বা কোনো একটা কার্নিভাল বা কোনো মেলা, কোনো একটা মিলন মেলা, যাই হোক না কেন শহরের কোনো ফেস্টিভিটি সব এখানেই পালন করা হয়, এমন একটা কেন্দ্রবিন্দু আর কি। তো আমরা এখানে আসলাম, এসেই ভদ্রলোকের মাইকেল জ্যাকসনের নাচ দেখছিলাম আমরা নামার সাথে সাথে। আর সাথে সবচেয়ে মজা লাগছিল, 2টা বাচ্চা ওর সাথে নাচছিল। জায়গাটা যে খুব আহামরি সুন্দর তা বলবো না, কিন্তু ছোটোখাটো ছিমছাম গোছানো একটা ছোট্ট পার্ক। তো বোলিং গ্রিনে তেমন বেশি কিছু দেখার মতো মনে হচ্ছিল না যে আছে, গুগল করে সেরকম কিছু পাইনি। তবে ভাবছিলাম যে যেহেতু এই শহরটায় এক রাত ছিলাম, তো কিছু একটা দেখে যাই। শহরটা খুব সুন্দর, ছোটোখাটো আর খুব গোছানো, অত বেশি জাঁকজমকপূর্ণ কিছু আছে বলে মনে হলো না, আমার জানায় ভুলও হতে পারে। তো যাই হোক, এই পার্কটা একটু হেঁটে ঘুরে টুরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। আর যেহেতু বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা আসলে বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছিলাম না। তো আমরা তাড়াতাড়ি হাইওয়ে ধরে চলে গেলাম ম্যামথ কেভের উদ্দেশ্যে। তো এখানে যেখানে আমরা ঘুরলাম, মানে ফাউন্টেন স্কোয়ার থেকে ম্যামথ কেভ দেখাচ্ছিল আমাদের প্রায় আধা ঘন্টা বা 28 মিনিটের মতো ড্রাইভ। আর রাস্তাটা তো খুবই সুন্দর। তো আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি আর ভাবছি যে এই হাইওয়েটার নিচেই হচ্ছে সেই ম্যামথ কেভ। মানে পুরো হাইওয়েটার কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল আমরা হয়তো বা কেভের উপর দিয়ে যাচ্ছি। আধা ঘন্টা মতো ড্রাইভ করার পর আমরা চলে আসলাম ম্যামথ কেভ ভিজিটার সেন্টারে। তো আসার পর দেখছি যেহেতু আমরা ক্রিসমাসের ব্রেকে এসেছি, প্রচুর মানুষ, গাড়ি পার্কিংয়ের জায়গা নাই কাছাকাছি। তো যাই হোক, আমরা কোনো মতে গাড়িটা পার্কটা করে যা যা প্রয়োজনীয় জিনিসপত্র আছে, যেহেতু মামুনি আছে সাথে, তাই যে কোনো সময় যা যা লাগতে পারে সব কিছু আমার সাথে সব সময় রাখা লাগে, ওর খাবার, ডায়াপার, মানে বেসিক যা যা লাগে আর কি। তো সে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা ঢুকে গেলাম ভিজিটার সেন্টারের ভিতরে, কারণ এর ভিতরেই আমরা ট্যুরের টিকিট কাটবো আর কেভের একটা ট্যুর নিব। তো ঢোকার পরে যা হয়, প্রথমেই দেখলাম একটা সুভিনিয়ার স্টোর আছে। তো ওখান থেকে একটা ম্যাগনেট তো আমার নিতেই হবে, আমি যেখানেই যাই সেখান থেকে একটা ম্যাগনেট নিই। আমি কেন, আসলে সবাই নেয়। তো এখানে ম্যাগনেটগুলো খুব সুন্দর, কিন্তু আমি খুব প্রেফার করি যে
যেই ম্যাগনেটটা আসলে একবারে নজরে পড়লেই যাতে বোঝা যায় যে আমি কোথায় গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে প্রথম যেই ম্যাগনেটটা আমি দেখলাম আমার কাছে সেটা খুব পছন্দ হলো, তো আমি ওটাই নিয়ে নিয়েছিলাম। এখানকার যে কোনো সুভেনিয়ার শপেই এত জিনিসপত্র থাকে আর এত সুন্দর সুন্দর, মানে যেখানে বেড়াতে আসা সেই জায়গাটা রিলেটেড নানা ধরনের জিনিসপত্র, পোস্টকার্ড, টি শার্ট থেকে শুরু করে চাবির রিং, ফ্লাস্ক, এটা ওটা অনেক অনেক কিছু থাকে। আর সব কিছু এত সুন্দর আর সব কিছুর দাম এত বেশি থাকে যে আমি আসলে ফ্রিজ ম্যাগনেট ছাড়া আর কিছুই সেরকমভাবে কিনতে পারিনি। তো আমরা মোটামুটি স্টোরটা একটু ঘুরে টুরে দেখলাম। এরপর আমরা চলে গেলাম পাশেই ম্যামথ কেভ রিলেটেড একটা মিউজিয়াম আছে ওখানে। এই মিউজিয়ামটাতে মোটামুটি এই ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক সম্পর্কে পুরো আইডিয়াটা দেওয়া আছে যে আসলে এটা কেমন। তো আমি আসলে আসার আগে এটা নিয়ে এতটা ইন্টারেস্টেড ছিলাম না। তো আরেকটা জিনিস, এখানে যে নিচে যে বানানো রডের মতো করে যেখানে আমি যাচ্ছি এখন ক্লোজ হয়ে, সেই জায়গাটা আসলে মেইনলি এই গুহাটা, মানে এত বড় গুহা। আসলে এটা সাধেই তো আর দুনিয়ার সবচেয়ে বড় কেভ সিস্টেম না, কিন্তু মানে যখন এখানে আসলাম তখন জিনিসটা নিয়ে আমি আরও একটু গভীরভাবে চিন্তা করলাম আর কি, যে কত বড় গুহা। তো যাই হোক, আমি যেহেতু একটু ক্লস্ট্রোফোবিক, আমার এই জন্য আসার খুব একটা ইচ্ছা ছিল না কখনো। মানে আমি কয়েকবারই এই ব্যাপারে প্ল্যান হওয়ার পরে আমি জিনিসটাকে একটু ডিলে করছিলাম যে থাক না যাই, পরে যাই, বাচ্চা ছোট, এটা ওটা। কিন্তু আসলে পরে যখন ইউটিউবে এই রিলেটেড ভিডিওগুলো দেখলাম তখন মনে হলো যে না, আসলে মিড ওয়েস্টের থেকে, মানে এত কাছাকাছি থেকে যদি আমি ম্যামথ কেভটা না দেখি তাহলে জীবনের একটা লস হয়ে থাকবে। যদিও আমরা অত বড় কোনো ট্যুর নিতে পারবো না, কারণ সত্যিই বাচ্চা আছে সাথে, কিন্তু ওই যা হয় আর কি, যতটুকু দেখতে পারি ততটুকুই সই। তো আমরা পুরো মিউজিয়ামটা একটু ঘুরে দেখলাম। এখানে আবার গুহার ভিতরে মানুষ কিভাবে পাস করতো ওই জিনিসটা ডেমনস্ট্রেট করার জন্য আবার একটা গুহার মধ্যে ছোট একটা হোল বানানো আছে। তো ওটা দিয়ে আবার দেখলাম বাচ্চারা এপাশ থেকে ওপাশ যাচ্ছে। আর এখানে আবার বানানো আছে যে গুহাটা উপর থেকে দেখতে কেমন লাগে। এই বড় মতো রুমটার মধ্যে আবার একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল যে গুহাটা কিভাবে আস্তে আস্তে আবিষ্কার করা হয়েছিল। তো এখানে যে ভদ্রলোকদের বানিয়ে রাখা হয়েছে এনাদেরকে দেখে তো আমি মোটামুটি ভয় পেয়ে গিয়েছি, যে ওই সময় যারা কেভার ছিলেন তাদের থেকে অনুপ্রাণিত হয়েই আসলে এরকম করে মডেল মতো বানানো। কিন্তু এগুলো যে এত জীবন্ত, মানে আমি তো মোটামুটি দেখে ভয় পেয়ে গেছিলাম। তো হুট করে যদি আপনি হঠাৎ করে চোখটা যায় না, মনে হবে যে সত্যি সত্যি মানুষ উপর থেকে ঝুলে আছে, গুহার থেকে বেরিয়ে আসছে। যাই হোক, তো আমরা মোটামুটি পুরো জাদুঘরটা ঘুরলাম। তো ঘোরার পরে আমরা ট্যুরের টিকিট কাটতে গেলাম। তো এখানে বেশ কয়েকটা ট্যুর নেওয়া যায়, মানে হিস্টোরিক ট্যুর সহ অনেক ডিফিকাল্টিস লেভেলের আছে। এমনও কিছু ট্যুর আছে যে আপনি একদম গুহার ভিতরে ওই যে নুয়ে নুয়ে যে ক্রল করে করে যায় না, সেরকম ব্যবস্থাও আছে। তো আমরা অবশ্যই সেটা নিব না। আমরা আসলে ওনাদেরকে গিয়ে বলেছিলাম যে ভাই, আমাদের সবচেয়ে ইজিয়েস্ট যেটা আমাদেরকে সেটা দেন, কারণ আমাদের সাথে ছোট বাচ্চা আছে। আর আমরা আগে থেকে স্টাডি করে এসেছিলাম যে ফ্রোজেন নায়াগ্রা বলে একটা ট্যুর আছে, সেটা নিব, যেটা ফ্যামিলির জন্য বা বিগিনারদের জন্য অনেক ভালো। কিন্তু আমরা আসার পরে আসলে দেখি যে ওটা টিকিট শেষ হয়ে গেছে। তো আমরা যেটা অ্যাভেলেবেল আছে সেটাই নিয়েছিলাম। আমরা যে ট্যুরটা নিয়েছি সেটার নাম ছিল ম্যামথ প্যাসেজ ট্যুর। তো ওই ট্যুরটা মোটামুটি সব মিলিয়ে আধা ঘন্টা 40 মিনিটের মতো। আর বাচ্চাদের জন্য খুব ভালো, আর বয়স্কদের জন্য ভালো, কোনো চড়াই উতরাই সেরকম নেই। আর দুইজন ভদ্রলোক টুপি পরা, ওনারা আমাদের গাইড ছিলেন। ওরা যাওয়ার আগে আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়েছেন যে কিভাবে কি করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, সব কিছু। আর এই যে আমাদের টিকিট, উনি আমাদের টিকিটটা চেক করে আমাদেরকে গুহার ভিতরে ঢোকার জন্য প্রসেস শুরু করলেন। তো এই সিঁড়ি দিয়ে নামলেই সেই গুহা। তো গুহার চেহারাটা দেখার সাথে সাথে কেমন একটা গা ছমছম করছে, মানে কেমন যেন, মানে এটা নাকি পৃথিবীর সবচেয়ে বড় গুহা ভাবা যায়। তো যাই হোক, এই যে জলটা পড়ছে না, এই শব্দতে যেন আরও ভয় ভয় লাগছে আমার। তো আমরা ভিতরের দিকে ঢোকা শুরু করলাম। যতই ঢুকছি ততই তো বাইরের আলো নিভে নিভে আসছে, কেমন যেন একটা লাগছে আমার। তো 2-3 মিনিট হাঁটার পর বাইরের আলো সব নিভে গেল। আমরা চলে আসছি ঠিক গুহার একদম ঢোকার মুখটাতে। তো আলোটা এমনভাবে এরা বানিয়েছে বা লাগিয়েছে যে মনে হচ্ছে যে মশালের বাতিই জ্বলছে। মানে মশাল থেকে তো ঠিক এইরকম হলুদাভ আভাটাই হয়, তাই না? তো এত সুন্দর লাগছে। আর এই স্পটলাইটগুলো এমনভাবে দেয়া যে গুহার যে খাঁজকাটা বিষয়টা সেটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমাদের সাথে যে গাইড ছিলেন উনি প্রতিনিয়তই নানা ধরনের তথ্য আমাদের দিয়ে যাচ্ছেন। আর সাথে যেহেতু আমাদের স্কুল পড়ুয়া বাচ্চা বা এরকম বাচ্চা অনেক বেশি, আর অন্যান্যরাও বিভিন্ন
বিভিন্ন প্রশ্ন করছেন। তো অনেক নতুন নতুন এবং খুব ইন্টারেস্টিং তথ্য আমি জানতে পারলাম তাদের থেকে। তো তার মধ্যে কিছু আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। এই ম্যামথ কেভ সিস্টেমটা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট নোন কেভ সিস্টেম, মানে পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার হওয়া সবচেয়ে বড় কেভ সিস্টেম এই ম্যামথ কেভ, আর যেটা প্রায় 400 মাইল জুড়ে অবস্থিত। মানে ভাবা যায় একটা গুহা, সেটা নাকি 400 মাইল, মানে 400 মাইল পর্যন্ত আজ পর্যন্ত সেটা আবিষ্কার করা হয়েছে। কেউ জানে না যে এটা আসলে আরও কত বড়। অনেকের ধারণা এটা হয়তো 600 মাইল, কিন্তু 400 মাইল পর্যন্ত আবিষ্কার করা হয়েছে। আর পুরো এই যে ন্যাশনাল পার্কটা, ম্যামথ কেভ ন্যাশনাল পার্ক, এটা 52,830 একর জুড়ে অবস্থিত। আর এই কেভ সিস্টেমটায় প্রায় 130টা ফর্ম অফ লাইফ পাওয়া গেছে। আর এই গুহাটা প্রায় 360 মিলিয়ন বছর পুরনো। আর সবচেয়ে মজার তথ্য হলো, বাইরের ওয়েদার যাই থাকুক না কেন, বাইরের টেম্পারেচার গরম হোক কি ঠান্ডা হোক, ভিতরের টেম্পারেচার বছর জুড়েই 12 ডিগ্রি সেলসিয়াস বা 54 ডিগ্রি ফারেনহাইটের মতো থাকে। কিছুক্ষণ হাঁটার পর গাইড আমাদেরকে এখানে জড়ো করলেন আর বললেন যে 1812 সালের যুদ্ধের সময় এই গুহাটাকে গান পাউডার মাইনিংয়ের কাজে ব্যবহার করা হতো, এবং এখানে যে কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে যেরকমভাবে জিনিসটা বানানো আছে, 1812 সালের যুদ্ধের সময় ঠিক এভাবেই রাখা ছিল, এবং ওনারা এই জায়গাটা এভাবেই সংরক্ষণ করেছেন। আরেকটা খুব মজার জিনিস আমরা জানতে পারলাম যে 1842 সালে এই গুহাটাকে ব্যবহার করা হয়েছিল যক্ষা হসপিটাল হিসেবে। কারণ তখন তো যক্ষা রোগের সেরকম কোনো চিকিৎসা ছিল না, তাই যাদের যক্ষা হতো তাদেরকে আইসোলেশনের মাধ্যমে এখানে নিয়ে আসা হতো, যে বাবা হতো যে তারা হয়তো এখানে থাকলে সুস্থ হয়ে যাবেন। কিন্তু আসলে হিতে বিপরীত হয়, এখানে প্রচুর রোগী মারা যান। তো এরপরে ওই হসপিটালটা বন্ধ করে দেওয়া হয়। এই গুহার ভিতরে 130 প্রজাতির প্রাণী বাস করে, যার মধ্যে দুর্লভ এক জাতের শ্রিম্প পাওয়া যায়, কেনটাকি কেভ শ্রিম্প বলা হয়, যেই চিংড়িগুলো আসলে অন্ধ। আর এই অন্ধ চিংড়িগুলো শুধুমাত্র এই গুহার জলাশয়েই পাওয়া যায়। কিছু দূর হাঁটার পর আমরা খুব ইন্টারেস্টিং একটা জায়গা আসলাম। এখানে যে সেই প্রাচীন 5000 বছর আগে যারা এই গুহাটা আবিষ্কার করেছিলেন, তাদের রেখে যাওয়া কিছু নিদর্শনকে প্রিজার্ভ করে রাখা আছে, যেমন তাদের ব্যবহৃত মশাল, নানা ধরনের হাতিয়ার, এগুলো। গাইড আমাদেরকে কিছুক্ষণ পর পর দাঁড় করাচ্ছেন আর এই ধরনের মজার মজার তথ্য দিচ্ছেন। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে গেছে, সে জানতেই পারলো না যে সে পৃথিবীর সবচেয়ে বড় গুহাটা ঘুরে ফেলেছে। তো যাই হোক, সে আসলে জেগে থাকলে ভালোই হতো, ও তো খুব কিউরিয়াস বেবি, ও অবাক হয়ে দেখতো। আমি খুব এনজয় করি ও যে অবাক হয়ে সব কিছু দেখে। আর এখানে কি সুন্দর একটা ক্রিসমাস ট্রি, মানে কত ভিতরে গুহার একটা সুন্দর ক্রিসমাস ট্রি বানানো, বড়দিনের সময় তো তাই হয়তো বা এই ক্রিসমাস ট্রি সাজিয়ে রেখেছে। ম্যামথ কেভের এই ফরমেশনটা কিন্তু একসময় জল থেকে হয়েছে, মানে ভূগর্ভস্থ জলধারার ক্ষয় এবং তার গতির মাধ্যমেই এরকমভাবে গুহাটা তৈরি হয়েছে, যার জন্য গুহার ভিতরের যে মোটিভটা তৈরি হয়েছে, যেই আকারটা তৈরি হয়েছে, ওটা কিন্তু মনে হচ্ছে যেন স্রোতের থেকে তৈরি হওয়া, বিভিন্ন নদীর বা জলাশয়ের স্রোতের মাধ্যমেই এটা হয়েছে। আর এখন পর্যন্ত এই গুহার ভিতরে নাকি অনেক নদী আছে, অনেক হ্রদ আছে। আমরা মোটামুটি ভিতরে যাওয়ার পর এমন একটা জায়গায় আসলাম যেখান থেকে আরও অন্যান্য দিকে ট্যুরগুলোর রুম খুলে, মানে এমন করে রাখা যে ডানে গেলে অমুক ট্যুর, বামে গেলে অমুক ট্যুর। তো আমরা মোটামুটি আমাদের যতটুকু দেখার ছিল ওটা দেখে আমরা আবার ফেরত যাচ্ছি, কারণ ফেরত যেতেও তো আবার অতটাই হেঁটে যাওয়া লাগবে। আসলে এই গুহাটা মনে হয় যেন গুহা, কিন্তু ভিতরে ঢোকার পর লাইটিং বা বাতাস চলাচলের ব্যবস্থা সব কিছু মিলিয়ে মনে হয় না যে আমি মাটির এত নিচে আছি। তো আমরা মোটামুটি গুহাটা যতটুকু দেখার আমাদের ট্যুরে ছিল তা শেষ করে ফেরত যাচ্ছি এখন। তো আমরা যখন সেই গান পাউডার মাইনিংয়ের জায়গাটায় আসলাম, আমাদেরকে গাইড আবার একটু অন্য রাস্তায় নিয়ে গেলেন। আর উনি নেওয়ার পর যে কাজটা করলেন ওটা তো আমি জীবনেও ভুলতে পারবো না। উনি ঠাস করে
লাইটটা অফ করে দিলেন, মানে একটা সুইচ টিপলেন আর পুরো গুহা অন্ধকার। তো তখন উনি বললেন যে এই যে অন্ধকার তোমরা এক্সপিরিয়েন্স করলে, এটা ছিল সেই সময়ের অন্ধকার। আর এই অন্ধকার আসলে কি অন্ধকার ওটা ওখানে না থাকলে বোঝা যাবে না। তো উনি ছোট্ট একটা কুপি বাতি জ্বালালেন এই যে এরকম, আর বুঝালেন যে এই কুপি নিয়েই শত শত বছর আগে, না লক্ষ লক্ষ বছর আগে মানুষ এসেছে আর এই গুহা আবিষ্কার করেছে। আর উনি যখন লাইটগুলো অফ করে দিয়েছিলেন তখন আমরা আসলে এক্সপিরিয়েন্স করেছি যে অন্ধকার কি জিনিস, মানে গা ছমছম না। উনি মনে হয় লাইট অফ রেখেছিলেন 2 মিনিটের মতো। ওই 2 মিনিটে ওখানে যে কয়জন ছিল সবাই মোটামুটি ভয়ে ঠান্ডা হয়ে গেছে। আর আমি তো যা বলছিলাম, আমি তো এমনিই ভয় পাই, ক্লস্ট্রোফোবিক, গুহা ভয় লাগে, অন্ধকার ভয় লাগে, মানে আমি তো পুরো ঠান্ডা হয়ে গেছি। তো যাই হোক, এই এক্সপিরিয়েন্সটা আসলে কোনোদিন ভুলতে পারবো না। আমরা যে 4 জন এই ট্যুরে এসেছি তার মধ্যে সবচেয়ে লেস ইন্টারেস্টেড ছিলাম আমি, মানে ম্যামথ কেভে আমি যাইতেই চাই না, এমনই বারবার বলেছিলাম। কিন্তু শুভদীপদা আর আমার বরের জোর জবরদস্তিতে আমি আসলাম। আর অসম্ভব থ্যাঙ্কস এই দুইজনকে, এদের না হলে আসলে আমি এত সুন্দর এই জিনিসটা জীবন থেকে আমার বিশাল বড় মিস হয়ে যেত। তা আমি অবশ্যই আবারও আসতে চাই ম্যামথ কেভে, কারণ আমরা খুব বড় বড় অনেক কিছু এখানকার দেখিনি এখনও। তো মেয়ে বড় হোক, দেখি কখনো যদি সাহস আর সুযোগ হয় আবার আসবো। তো আমরা যখন বেরিয়ে যাচ্ছি, বাইরের এই ঢোকার জায়গাটাতে অনেক ঠান্ডা, কারণ বাইরের ওয়েদার আর ভিতরের ওয়েদার দুটা সার্কুলেট হয় তো এই গুহাটার মুখটাতে, যার জন্য খুব ঠান্ডা লাগছিল আমাদের। তো যাই হোক, আমাদের মোটামুটি ম্যামথ কেভ ঘোরা শেষ। আমাদের ট্যুরের এখনও আরও অনেক কিছু বাকি। সেই সকালবেলা আমরা বেরিয়েছি, কিন্তু যেহেতু ট্যুরে এসেছি তো বহুত ঘুরতে হবে। আজকে আমরা আরেকটা জায়গায় যাব, সেটার নাম হচ্ছে জুলিমিনেশন। তো সেটার ভিডিও হয়তো আমি পরে পোস্ট করব। আজকের ভিডিওতে ম্যামথ কেভটাই থাক। এই যে গুহা থেকে বেরোবার সময় দেখলাম মেয়ের ঘুম ভাঙলো। তো যাই হোক, আমাদেরকে গাইড বলে দিয়েছিলেন ভিতরে যেহেতু বাদুড় আছে এজন্য বেরোবার সময় যাতে আমরা সবাই আমাদের পা মানে জুতা স্যানিটাইজ করে নিই, কারণ ভিতর থেকে না হলে বাহিরে নানা ধরনের জীবাণু ছড়াতে পারে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পুরো ট্যুরের বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পোস্ট করব আশা করি। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। ভালো থাকবেন সবাই, টাটা।